এই গানের এই লাইনটির সূত্র ধরেই বলতে হয়, না আমরা ভুলতে পারি না, আমাদের ভোলা উচিত নয়। আর তাই আজ সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি দিনটি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য ফাঁসি দাবি করছি। যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে সেই বিশ্বাসঘাতকদের জন্য ফাঁসির দাবি করছি। আমি তাদের বিচার দেখতে চাই। খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায়। যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করার, সেই সব শহীদ ভাইয়েরা আমার যেখানে তোমরা প্রাণ দিয়েছ সেখানে 1000 বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ। খুনি জালিমদের নিপীড়নকারী কঠিন হাত কোনো দিনও চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ দিনের আশাকে। যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন, হে আমার মৃত ভাইরা, সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে। সেই দিন আমার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কণ্ঠে ঝোলাবেই ঝোলাবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ ও বিজয়ের আনন্দে। এই পৃথিবীতে বিভিন্ন প্রান্তে কখনো খাদ্যের জন্য, কখনো অধিকারের জন্য, আবার কখনো স্বাধীনতা আদায়ের জন্য নানা কারণে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে। সম্ভবত বাঙালি একমাত্র জাতি যারা গর্জে উঠেছিল নিজেদের মাতৃভাষার অধিকারের জন্য। মাতৃভাষার উপযুক্ত সম্মান ও মর্যাদার অকুত ভয় বাঙালি রক্ত ঝরাতে, প্রাণ দিতে কুণ্ঠিত হয়নি, দ্বিধা করেনি। এই রক্তাক্ত আন্দোলনের কেন্দ্রস্থল বা পটভূমি কখনো পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ, কখনো অসম, কখনো বা পশ্চিমবঙ্গ। আজ আমরা 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস পালন করি তার পটভূমি রচিত হয়েছে 1952 সালের 21শে ফেব্রুয়ারির রক্তাক্ত ইতিহাসে। আজকের পর্ব সেই ইতিহাস নিয়েই। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সাল পর্যন্ত এই দিনটি বাংলাদেশে শহীদ দিবস হিসেবে পালিত হতো, কিন্তু 1999 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আখ্যায়িত করে। কিন্তু কি ছিল এই দিনটির ইতিহাস? আসুন সেটাই এখন জেনে নেবার চেষ্টা করি। তৎকালীন ব্রিটিশ সরকার 1905 সাল থেকে অবিভক্ত ভারতবর্ষ তথা অখণ্ড বাংলাকে শুধুমাত্র ধর্মীয় বিচারে বিভাজন করার চেষ্টা করে। 1911 সালে ভারতীয় ও বাঙালির প্রতিবাদে তা কার্যকর হয় না। এর পরিণতি দেখা যায় 1947 সালে স্বাধীনতায় ভারত ভূখণ্ড বিভাজনে। ভারত ও পাকিস্তান দুই রাষ্ট্র জন্ম নেয়। ভৌগোলিক দিক থেকে দেখা যায় প্রতিবেশী পাকিস্তান আবার পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত, যার অবস্থান ভারতের দুদিকে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বসবাসকারী মানুষদের মধ্যে ভাষা ও সংস্কৃতিগত অমিল ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। পশ্চিম পাকিস্তানে মূলত উর্দু ভাষাভাষী ও পূর্ব পাকিস্তানে মূলত বাংলা ভাষাভাষী মানুষের বসবাস ছিল। শুধুমাত্র তাদের মধ্যে ভাষাগত পার্থক্যই নয়, সংস্কৃতি, দৈনন্দিন জীবনশৈলী ছিল অনেকটাই ভিন্ন। 1948 সালে পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তানের মতো পূর্ব পাকিস্তানেও সরকারি ভাষা হিসেবে উর্দু ভাষাকে স্বীকৃতি দিতে চেয়েছিল, যেখানে বাংলাভাষী মানুষদের আধিক্য ছিল। তখন স্থানীয় বাংলাভাষী বাসিন্দারা গর্জে উঠেছিল নিজেদের মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে। বর্তমান ঢাকা ও তৎসহ অঞ্চলে বহু মিটিং, মিছিল, বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হতে থাকে। শুরু হয় মাতৃভাষা রক্ষার প্রথম ধাপ।
এই সকল কর্মসূচি তৎকালীন পাকিস্তান সরকারকে যথেষ্ট বিব্রত করে তোলে। এই বিক্ষোভ কর্মসূচি মিটিং মিছিল দমনের উদ্দেশ্যে 1952 সালে প্রারম্ভিক লগ্নেই ঢাকায় জারি হয় 144 ধারা। নিষিদ্ধ হয় এই বিষয়ে জমায়েত, মিটিং, মিছিল, বিক্ষোভ কর্মসূচি। কোনো আইন ও ক্ষমতাবাদী সরকারের রক্তচক্ষু দেখিয়েও আন্দোলনকারীদের দমানো যায়নি। তাদের মনে জ্বলতে থাকে বিপ্লব ও মাতৃভাষা রক্ষার লেলিহান শিখা। অবশেষে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার 8ই ফাল্গুন 1358 এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ শুরু করে। গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত ও আব্দুল জব্বার সহ আরও অনেক ভাষা সৈনিক। এছাড়াও 17 জন ছাত্র যুবক গুরুতর আহত হন। ভাষা শহীদদের রক্তে রঞ্জিত হয়ে ওঠে রাজপথ। এই ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তেই তীব্রতর নিন্দার ঝড় ওঠে গুলিচালনা ও অত্যাচারের বিরুদ্ধে। সারা পূর্ব পাকিস্তান জুড়ে আন্দোলন আরও জোরালো হয়। তখন শুধুমাত্র ছাত্ররাই নয়, এই আন্দোলনে সামিল হন শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা। 22 ও 23শে ফেব্রুয়ারিও সারা দেশের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি ও নির্যাতন অব্যাহত থাকে। ক্রমশ এই আন্দোলনের গভীরতা ও তীব্রতা বাড়তে থাকে। রাতারাতি গড়ে ওঠে ভাষা শহীদ মিনার। বিব্রত হয়ে ওঠে তৎকালীন পুলিশ প্রশাসন। 23শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ সফিউর রহমানের পিতা পরের দিন 24শে ফেব্রুয়ারি রাতে এই ভাষা শহীদ মিনারের উদ্বোধন করেন। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় এবং 1954 সালের 7ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। শুধু এইটুকুই নয়, বর্তমানে সারা বিশ্বে প্রায় 30 কোটি মানুষ এই বাংলা ভাষায় কথা বলেন। এই সংখ্যার নিরিখে সারা বিশ্বে বাংলা ভাষা রয়েছে 5ম স্থানে। এছাড়াও বিশ্বের প্রায় 30টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষার বিভাগ রয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালি ও অবাঙালি ছাত্রছাত্রীরা বাংলা ভাষা শিক্ষালাভ করছেন। ভাষা আন্দোলনের এই স্বীকৃতি আজ শুধুমাত্র বাংলাদেশে নয়, এর প্রেরণা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। 1999 সালে ইউনেস্কো এই দিনটিকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বীকৃতি দেয়। সেই বছর থেকেই এই দিনে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের মাতৃভাষা রক্ষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। শুধুমাত্র বছরের একটি দিন নয়, প্রতিদিনই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের মাতৃভাষার প্রতি সম্মান জানানো ও ভবিষ্যতে বিশ্বে সমস্ত মাতৃভাষার সম্মান ও মর্যাদা সুরক্ষিত থাকে তার জন্য সুপরিকল্পিত ব্যবস্থাপনা করা। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীমি রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত।